আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 92 অ্যান্ড 106 অ্যান্ড প্রেসির 54 অ্যান্ড 61 এই চারটি প্যাসেজ দেখব। চলুন শুরু করি। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে 92 এই যে প্যাসেজটা আছে এটাকে ভালো করে কয়েকবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে। ফার্স্ট যে লাইনটা আছে এখানে বলছে, রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিয়াছে। তার মানে দেখুন, অনেকে কি করছে, পাস্ট কন্টিনিউয়াসে লিখছে, কিন্তু আপনাদের এইটা ধরতে হবে যে এই যে 3 দিন ধরে, তাহলে আপনাকে কিন্তু 3 দিন ধরে মানেটা কি, যখন সময়ের ব্যাপারটা আসবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু লিখতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে লিখলে কিন্তু হবে না। পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মই সেটাই বলে যে কিনা সময় ধরে কোনো কাজ যখন চলে তখন কিন্তু আপনাকে পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করতে হয়। তাহলে কিন্তু এখানে আপনাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টটাকে কি ধরবেন, যে রাম, তাহলে রাম হচ্ছে সাবজেক্ট, রাম অপেক্ষা করছিল, তাই না? তাহলে রামটাকে আপনি সাবজেক্ট লিখবেন। আচ্ছা, সেইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে করব। দেখুন কিভাবে এটাকে করেছি, এটাকে এইভাবে করলাম। দেখুন কি বলছে, রাম হ্যাড বিন এক্সপেক্টিং আ কল, মানে কি, রাম দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, রাম সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং মানে আশা করেছিল কি, আহ্বান, তার মানে কি, আ কল মানে কি আহ্বান, কার কাছ থেকে, ফ্রম সিস্টার ইন ল মানে তার বৌদির কাছ থেকে, ফর 3 days, যেহেতু এখানে দিনটা নির্দিষ্ট করে বলা নেই তাই এখানে ফর হয়েছে। অনেকে সিন্স দিচ্ছে, সিন্সটা কিন্তু হবে না, যদি নির্দিষ্ট করে বলা থাকতো দিনটা তাহলেই কিন্তু সিন্স হতো, যেহেতু এটা অনির্দিষ্ট একটা দিন তাই কিন্তু আপনাকে ফর ইউজ করতে হবে। তাহলে বোঝাতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে, যে এখানে কিন্তু আপনাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে লিখতে হবে, এবং যেহেতু এটা অনির্দিষ্ট একটা দিন সেই জন্য আপনাকে এখানে ফর লিখতে হবে। এবং যারা কন্টিনিউয়াস লিখছিলেন পাস্ট কন্টিনিউয়াস, এটাকে একবার দেখে নিন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা কি আছে দেখুন। এখানে বলছে, অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চায়। তার মানে এটা আপনাকে ফার্স্ট ইনডিফিনাইটে লিখতে হবে। দেখুন অবশেষে মানে আপনাকে কি লিখতে হবে, ইভেনচুয়ালি, বা আপনি অ্যাট দি এন্ডও লিখতে পারেন, বা ইভেনচুয়ালি লিখলে সব থেকে বেটার। ইভেনচুয়ালি মানেই হচ্ছে অবশেষে। ঠিক আছে, তারপরে দেখুন এটাকে আমি কিভাবে করলাম, কম্পাউন্ডে লিখলাম। এই যে অবশেষে হতাশ হইয়া, এটাকে আপনি যখন যদি পার্টিসিপল লিখতে চাইতেন, পার্টিসিপল করে সিম্পল সেন্টেন্সে তাহলেও লেখা যেত, সেটা বলছি, কিন্তু কম্পাউন্ডেডটা আগে বলি। দেখুন কিভাবে করেছি। এই যে তিনি হতাশ হয়েছিলেন, তাই না? তাহলে হি বিকেম ফ্রাস্ট্রেটেড মানে তিনি হতাশ হয়েছিলেন। দেখুন ফার্স্ট ইনডিফিনাইটে লিখলাম, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভটা লিখলাম। তাহলে কি, হি বিকেম ফ্রাস্ট্রেটেড মানে তিনি হতাশ হয়েছিলেন, অ্যান্ড থট এবং চিন্তা করেছিলেন, এই থটটা কিন্তু এই হি সাবজেক্টকে রেফার করছে। তাহলে থট চিন্তা করলেন, দ্যাট যে সি ওয়ান্টেড টু কিপ হিম অ্যাওয়ে। তার মানে কি, এই যে সি কিন্তু এই বৌদির কথাই বলা হচ্ছে, বারবার বৌদি না বলে কিন্তু, মানে সিস্টার ইন ল বারবার না বলে আমি সি ইউজ করলাম। ঠিক আছে, তাহলে কি লিখলাম দেখুন, সি ওয়ান্টেড মানে বৌদি চেয়েছিলেন, টু কিপ হিম হ্যাওয়ে মানে তাকে দূরে সরিয়ে রাখতে। তাহলে এটা আমি কিসে করলাম, কম্পাউন্ড সেন্টেন্সে লিখলাম। দেখুন অ্যান্ড যোগ করে করলাম, কম্পাউন্ড সেন্টেন্সে করলাম। দেখুন এখানে দুটো ভার্ব আছে, বিকেম একটা ভার্ব, আবার এই থর একটা আরেকটা ভার্ব, তাই এটা কম্পাউন্ড হলো, এবং কম্পাউন্ড লিঙ্কার দিয়ে যুক্ত করলাম। কিন্তু আপনি যদি এটাকে পার্টিসিপেল করে করতে চাইতেন সিম্পল সেন্টেন্সে, তাহলে কি লিখতে হতো আপনাকে, তখন এইভাবে লিখতে হতো যে কি, ইভেনচুয়ালি বিকামিং ফ্রাস্ট্রেটেড, ফার্স্ট লিখবেন, ইভেনচুয়ালি পরে কমা দেবেন, দিয়ে লিখবেন কি, ইভেনচুয়ালি বিকামিং ফ্রাস্ট্রেটেড হি থট দ্যাট, বলে বাকিটা যেটা আছে সেরকমভাবেই লিখতে হবে। তাহলে কিন্তু কি হলো, তখন কিন্তু এই বিকামিং ফ্রাস্ট্রেটেডটাকে আমি কিন্তু বিকামিংটাকে ডাউন করে দিলাম, ফলে সেটা কিন্তু ভার্ব হলো না আর, ফলে কিন্তু সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। ঠিক আছে, মানে সিম্পল হলো ব্যাপারটা। এই দ্যাটের যদি আপনি এটাকে বাদ দেন তাহলে সিম্পল হবে। দ্যাটটাকে আমি ধরছি না, আমি এইটুকুকে ধরছি, এই অ্যান্ড হি থেকে শুরু করে থট পর্যন্ত, তাহলে ওইটাই আপনি সিম্পল করতে পারবেন, বাকিটা কিন্তু নয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে, সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বরে যাইতে সে মনস্থির করিল। অনেকে তারকেশ্বরের আগে ইন লিখছে, ওটাকে আপনারা অ্যাট লিখবেন, কারণ তারকেশ্বরকে অ্যাট লিখলেই বেটার হবে। তারপরে দেখুন কিভাবে করছে এটাকে। দেখুন কি বলছে এখানে, যদিও বলছে যে কি, সে নিজে দূরে যাইতে না চাহিলেও, মানে যদিও সে নিজে দূরে যাইতে চায়নি, তার মানে আপনাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট লিখতে হবে, এবং চাইনি তাহলে আপনাকে নেগেটিভ যে সেন্স মানে নেগেটিভ টেন্স মানে সেন্টেন্সে লিখতে হবে, সেইভাবেই লিখছি। দেখুন তাহলে কি, অলদো যদিও
হি ডিড নট ওয়ান্ট, তাহলে এই ডিড যেহেতু দিচ্ছি আমি এখানে, তাই কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা হবে না, সেটা কিন্তু ফার্স্ট ফর্ম হয়ে যায়। পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করার নিয়মই হচ্ছে এটা, যখন আপনি ডিড দেবেন তখন কিন্তু এটা সেকেন্ড ফর্মটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে কি হি ডিড নট ওয়ান্ট মানে তিনি চাননি, মানে ছেলেটি যে ছেলেটা সেই মানে রাম সে চায়নি টু গো অ্যাওয়ে চলে যেতে অন হিজ ওন মানে তার নিজের ইচ্ছায়। ঠিক আছে, টু গো মানে এখানে কিন্তু আমি ইনফিনিটিভ করলাম। ঠিক আছে, মেন ভার্ব কিন্তু এখানে ওয়ান্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো, অলদো হি ডিড নট ওয়ান্ট, যদিও সে চায়নি টু গো অ্যাওয়ে চলে যেতে অন হিজ ওন মানে তার নিজের ইচ্ছায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবার দেখুন কি বলছে, হি ডিসাইডেড ফার্স্ট ইনডিফিনাইট, সে স্থির করেছিল, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, সে স্থির করেছিল টু গো টু হিজ আঙ্কেলস হাউস, তার আঙ্কেলের বাড়ি চলে যেতে বা মামার বাড়ি চলে যেতে। কোথায়? অ্যাট তারকেশ্বর, তারকেশ্বরে। কিসের জন্য? সেটাকে আমি ইনফিনিটিভ করে লিখছি, টু ফুলফিল হার উইশ। এই ইনফিনিটিভ ব্যাপারটা কি, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা সেটাকেই বলা হবে ইনফিনিটিভ। এই করতে দিতে এরকম হতে গেলে কি করতে হয়, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মটা দিতে হয়, তাহলে কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে কি হলো দেখুন আরেকবার এখানে বলি যে কি, অলদো হি ডিড নট ওয়ান্ট, যদিও সে চায়নি টু গো অ্যাওয়ে অন হিজ ওন তার নিজের ইচ্ছায় চলে যেতে। ফার্স্ট ইনডিফিনাইটে লিখলাম নেগেটিভ যে সেন্স মানে নেগেটিভ যে সেন্টেন্স সেটা ইউজ করে। হি ডিসাইডেড ফার্স্ট ইনডিফিনাইট, হি ডিসাইডেড সে স্থির করেছিল, টু গো ইনফিনিটিভ করলাম, টু গো টু হিজ আঙ্কেলস হাউস তার মামার বাড়ি চলে যেতে, অ্যাট তারকেশ্বর তারকেশ্বরে, টু ফুলফিল হার উইশ। এই হার মানে কিন্তু এই বৌদির ব্যাপারটাই বলছি। ঠিক আছে, তো বারবার সিস্টার ইন ল না লিখে আপনি হার লিখতে পারেন, তো টু ফুলফিল হার উইশ মানে তার বৌদির ইচ্ছা পূরণের জন্য। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা কি বলছে একবার দেখুন। এখানে বলছে নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার, মানে এই সাধিয়া মানেটা কি, মানে মানানোর চেষ্টা। ঠিক আছে, তাহলে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে, তাহলে করিতেছিল, তাই না? তার মানে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস লিখতে হবে। করিতেছিল যখন সে ট্রাই করছিল, তাহলে কি, তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস লিখতে হবে। তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল। তার মানে এই যে চলিয়া যাইতে প্রস্তুত হওয়া মানে চলে যাচ্ছিল প্রায়, এরকমটা মানে বোঝাতে চাইছে। সেই কারণে কিন্তু আপনাকে এই অ্যাবাউট টু কথাটা লিখতে হবে। যখন এরকম মানে বোঝাবে যে প্রায় কোনো কিছু হতে চলেছে, তখন কিন্তু আপনাকে এই অ্যাবাউট টু কথাটা দিয়ে সেটা সেন্টেন্সটাকে কিন্তু লিখতে হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু এরকমভাবে লিখবো কি, অ্যাবাউট টু লিভ, এরকমভাবেই কিন্তু লিখবো। ঠিক আছে, দেখুন এই পর্যন্ত আগে দেখুন কি বলছে এখানে। এখানে কিভাবে লিখলাম দেখুন, এখানে বলছে হি ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে সে চলে যাচ্ছিল প্রায়, হোয়েন যখন, নারায়ণী ওয়াজ ট্রাইং টু কোয়াক্স হিম ব্যাক। এই কোয়াক্স হিম ব্যাক মানে হচ্ছে এই সাদিয়া আনিবার চেষ্টা, মানে তাকে মানানোর চেষ্টা। ঠিক আছে, কোয়াক্স হিম ব্যাক, এই যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিলাম, দ্যাট মিন কোয়াক্স ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে আনা, মানে মানিয়ে গুনিয়ে ফিরিয়ে আনাকে কোয়াক্স ব্যাক বলা হয়। তাই এটাকে আমি এরকমভাবে লিখলাম, তাকে যেহেতু নিয়ে আসছে মানিয়ে গুনিয়ে, তাই কিন্তু লিখলাম টু কোয়াক্স হিম ব্যাক। তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাবাউট টু এর ব্যাপারটা কিন্তু করলাম কি, সিম্পল পাস্টে লিখছি, হি ওয়াজ অ্যাবাউট টু লিভ, সে প্রায় চলে যাচ্ছিল, হোয়েন যখন, নারায়ণী ওয়াজ ট্রাইং পাস্ট কন্টিনিউয়াস লিখছি, নারায়ণী ওয়াজ ট্রাইং নারায়ণী চেষ্টা করছিল, টু কোয়াক্স হিম ব্যাক তাকে সাদিয়া আনিবার বা তাকে মানানোর চেষ্টা করছিল। ঠিক আছে, তারপরে দেখুন পরেরটা কি বলছে এখানে, এই পরের যে পার্টটা আছে এখানে কি বলছে, ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসেবে 2টি টাকা চাহাইয়া পাঠাইল। এইখানটা কিন্তু অনেকেই লিখতে পারছে না, ভুল করে ফেলছে। কিভাবে লিখতে হবে দেখুন, তাহলে দেখুন হি সেন্ট, দেখুন পাস্ট ইনডিফিনাইট লিখছি, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, হি সেন্ট ভোলা মানে সে ভোলাকে পাঠালো, টু নারায়ণী নারায়ণীর কাছে কি করতে, এবার সেটাকে আমি ইনফিনিটিভ করে লিখছি, টু আস্ক ফর চাইতে, 2 রুপিস মানে 2 টাকা চাইতে, কিসের জন্য, অ্যাজ দি প্যাসেজ ফেয়ার মানে কি ভাড়া হিসেবে, মানে এপার ওপার যাওয়ার যে ভাড়া সেই ভাড়া হিসেবে চাইতে পাঠালো। তাহলে ব্যাপারটা বোঝা গেল কিভাবে লিখলাম দেখুন আরেকবার, হি সেন্ট ভোলা পাস্ট ইনডিফিনাইট, হি সেন্ট ভোলা সে ভোলাকে পাঠালো, টু নারায়ণী নারায়ণীর কাছে, টু আস্ক ফর চাইতে, 2 রুপিস মানে 2 টাকা, অ্যাজ দি প্যাসেজ ফেয়ার মানে প্যাসেজ ফেয়ার হিসেবে বা ভাড়া হিসেবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া বিনা বাক্য ব্যয়ে চলিয়া আসিল। তার মানে দেখুন এই বিনা বাক্য ব্যয়ে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন কি, উইথাউট আটারিং এনি ওয়ার্ডস, উইথাউট আটারিং এনি ওয়ার্ড, এইভাবে কিন্তু লিখতে হবে। যে ডাক ব্যাপারটা আছে আপনাকে কিন্তু কল হিসেবে লিখতে হবে। তাহলে দেখুন কিভাবে লিখলাম এটাকে, দেখুন এই যে নিকট হইতে ডাক পাইয়া, তার মানে কি পার্টিসিপেল বোঝাচ্ছে, ডাক পাইয়া, সেইভাবেই পার্টিসিপেলই করলাম। দেখুন গেটিং আ কল ফ্রম নারায়ণী মানে নারায়ণের কাছ থেকে একটি ডাক পাইয়া, তারপরে দেখুন সে ফিরিয়া আসিল, তাই না, চলিয়া আসিল মানে ফিরিয়া আসিল, সেটাকে আমি পাস্ট ইনডিফিনাইটে লিখতে, দেখুন কিভাবে, হি কেম ব্যাক মানে সে ফিরে আসলো। দেখুন সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম কেম ব্যাক, সে ফিরিয়া আসিল,
উইথাউট আটারিং এনি ওয়ার্ড, মানে কোনো শব্দ উচ্চারণ না করে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি হলো, তাহলে কিন্তু এখানে পার্টিসিপেল করে কিন্তু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, পরের সেন্টেন্স দেখুন কি বলছে। এখানে বলছে নারায়ণী তাহাকে টানিয়া নিয়ে সস্নেহে খাইতে বসাইলেন। এইখানটা সবার ভুল হয়েছে, টু এর পরে ইট লিখছে। মানে ব্যাপারটা দেখুন আমি কিভাবে বলছি এখানে, অনেকে এইভাবে লিখলো কি, দেখুন নারায়ণী পুলড হিম আপ, নারায়ণী তাকে টেনে নিয়ে এসেছিল বা টেনেছিল, অ্যান্ড স্যাট ডাউন, এবং তাকে বসিয়েছিল, টু ফিড হিম অ্যাফেকশনেটলি, মানে তাকে স্নেহ ভরে খাওয়ানোর জন্য। কিন্তু অনেকে লিখছে টু ইট হিম, তার মানে কি, টু ইট হিম মানে তাকে খেতে বসলো, মানে নারায়ণী তাকে নিয়ে বসলো যেন নারায়ণী রামকে খেয়ে ফেলবে, এরকমটা মানে হয়েছে যারা আর কি টু ইট লিখেছে। ইট মানে কিন্তু খাওয়া, আর ফিড মানে কিন্তু খাওয়ানো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু খাওয়াইতে বসাইলেন মানে কি, মানে নারায়ণী রামকে খাওয়াচ্ছিল, নারায়ণী কিন্তু রামকে মানে রামকেই খেয়ে ফেলেনি, রামকে খাবার খাওয়াচ্ছিল। তাহলে কিন্তু আপনাকে টু ফিড লিখতে হবে, টু ইট লিখলে কিন্তু হবে না, মানেটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কীভাবে লিখতে হবে, নারায়ণী পুলড হিম আপ, না মানে নারায়ণী তাকে টেনে নিয়ে আসলো, অ্যান্ড স্যাট ডাউন, এবং বসলো, টু ফিড খাওয়াতে হিম তাকে অ্যাফেকশনেটলি, মানে কি স্নেহ ভরে বা সস্নেহে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখলাম, দেখুন নারায়ণী পুলড হিম আপ, দেখুন সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম, এখানেও কিন্তু স্যাট ডাউন, দেখুন সেকেন্ড ফর্ম লিখেছি, ঠিক আছে। এবারে এই যে টু ইনফিনিটিভ, টু এর পরে যে ফিড লিখেছি এটা কিন্তু ইনফিনিটিভের ব্যাপারটাই এলো, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। তাহলে এই দেখুন কিভাবে এই যে ঝরে পড়া যে ব্যাপারটা, টপ টপ করে যে ঝরে পড়া যে ব্যাপারটা, সেটাকে আপনি কিন্তু ট্রিকল ডাউন লিখতে পারেন। মানে ঝরে পড়া, আপনি কিন্তু ওই ফল ডাউন লিখবেন না, ঠিক আছে। ঝরে পড়া, টপ টপ করে ঝরে পড়াকে কিন্তু একটা ট্রিকল ডাউন মানে হচ্ছে টপ টপ করে ঝরে পড়া। এবারে দেখুন আমি এখানে টিয়ার্স লিখলাম, অনেকের মনে হতে পারে স্যার টিয়ার্স কেন লিখলেন, টিয়ার লিখতে পারতেন। দেখুন টিয়ার, এই যে ব্যাপারটা, টিয়ার কিংবা ড্রপ, এগুলো কিন্তু কাউন্টেবল নাউন, এগুলোকে কিন্তু কাউন্ট করা যায়, তাই এগুলোর কিন্তু সিঙ্গুলার যেমন হয় প্লুরালও কিন্তু হয়। তাই টিয়ার্স লিখলাম, প্লুরাল করে লিখলাম, ঠিক আছে। আপনি যদি এখানে ড্রপ লিখতেন, ড্রপের কথা যদি কোথাও বলা থাকতো তাহলে কিন্তু প্লুরাল করলে ড্রপস হতো, ঠিক আছে। এগুলো কিন্তু কাউন্ট করা যায়, কাউন্টেবল নাউন, তাই কিন্তু এর প্লুরাল হয়। তাহলে দেখুন নারায়ণীর টিয়ার্স মানে নারায়ণীর চোখের জল, বিগ্যান টু ট্রিকল ডাউন, মানে দেখুন বিগ্যান ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম, এই যে পুরোটা আমি যেটা লিখলাম যে কি নারায়ণীর টিয়ার্স সাবজেক্ট, বিগ্যান ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হলো। তাহলে নারায়ণীর টিয়ার্স মানে নারায়ণীর চোখের জল, বিগ্যান টু ট্রিকল ডাউন পড়তে শুরু করলো, কোথায়, অন রামস হেড রামের মাথায়, অ্যান্ড ব্যাক এবং পিঠে, ইন দিস জয় অফ রিকনসিলিয়েশন, মানে রিকনসিলিয়েশন মানে হচ্ছে এই যে মিলনের আনন্দ বলছে, এই মিলনের আনন্দকে রিকনসিলিয়েশন আমি লিখলাম কি, ইন দিস জয় অফ রিকনসিলিয়েশন, মানে কি এই মিলনের আনন্দে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্যাসেজটা ছিল, এই ট্রান্সলেশনের প্যাসেজটা এখানে শেষ হলো। আমরা এবার একটা যে প্রেসি যেটা আছে সেই প্রেসিটা দেখব। দেখুন আপনারা ভালো করে প্রেসিটাকে দুবার, চারবার, পাঁচবার, যতবার না মানে বুঝতে পারছেন ততবার ভালো করে পড়ার চেষ্টা করুন, মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমি চেষ্টা করছি এটাকে মানে বুঝিয়ে দেওয়ার। দেখুন এটা কি বলছে এখানে, এখানে বলছে দেখুন ডিফারেন্ট ক্লাইমেটস অ্যান্ড ডিফারেন্ট কন্ডিশনস প্রডিউসড মেনি ডিফারেন্সেস ইন ভ্যারিয়াস গ্রুপস অফ দি আরিয়ান্স, মানে কি ডিফারেন্ট ক্লাইমেটস মানে বিভিন্ন আবহাওয়া, অ্যান্ড ডিফারেন্ট কন্ডিশনস বিভিন্ন অবস্থা বা বিভিন্ন পরিস্থিতি, প্রডিউসড সৃষ্টি করেছিল, মেনি ডিফারেন্সেস মানে কি অনেক ডিফারেন্স সৃষ্টি করেছিল কাদের মধ্যে, ইন ভ্যারিয়াস গ্রুপস অফ আরিয়ান্স মানে আরিয়ান্সদের যে গ্রুপ, সেই যে অনেক গ্রুপ, সেই গ্রুপের মধ্যে কিন্তু একটা ভ্যারিয়েশন সৃষ্টি করেছিল, একটা ডাইভার্সিটি সৃষ্টি করেছিল, ঠিক আছে। তারপর দেখুন ইচ গ্রুপ ওয়েন্ট অন চেঞ্জিং, মানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে চেঞ্জিং চলতে থাকে, ইন ইটস ওন ওয়ে তাদের নিজেদের পথে, উইথ নিউ হ্যাবিটস তাদের নিজেদের হ্যাবিটের সাথে, অ্যান্ড কাস্টমস তাদের কাস্টমসের সাথে, মানে তাদের যে শুল্ক ব্যাপারটা, তাদের যে হ্যাবিটের ব্যাপারটা, সেটা কিন্তু তাদের নিজেদের মতো করেই তারা পরিবর্তন হতে থাকে তাদের নিজেদের গ্রুপে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। তারপরে দেখুন ইট কুড নট মিট দি আদার গ্রুপস, মানে কেউ একে অপরের সাথে, একটা গ্রুপ অন্য গ্রুপের সাথে কিন্তু মিট করতো না, ইন দি আদার কান্ট্রিজ অন্য কান্ট্রিজ মানে অন্য কান্ট্রির যে গ্রুপ তাদের সাথে মিট করতো না, অ্যাজ ইট ওয়াজ কাট অফ ফ্রম দি আদার্স, কেন, কারণ তারা একে অপরের থেকে কিন্তু কাট অফ ছিল, মানে বিচ্ছিন্ন ছিল। তারপরে দেখুন ইফ দি পিপল, ইফ ওয়ান কান্ট্রি লার্ন সামথিং নিউ, যদি কোনো কান্ট্রির কেউ সে নতুন কিছু শিখতো, দে কুড নট টেল ইট টু পিপল অফ অ্যানাদার কান্ট্রি,
তারা কিন্তু অন্য কান্ট্রির পিপলদেরকে কিন্তু সেটা বলতো না। ঠিক আছে, তারপরে দেখুন সো চেঞ্জেস কেম ইন, সুতরাং এইভাবেই কিন্তু চেঞ্জেস যেটা সেটা কিন্তু আসে, মানে পরিবর্তনটা কিন্তু আসে। অ্যান্ড আফটার সাম জেনারেশনস, মানে কিছু জেনারেশনের পর দি ওয়ান আরিয়ান ফ্যামিলি, এক যে আরিয়ান ফ্যামিলি যেটা কিনা একটাই ছিল সেটা কি হলো, বিক্যাম স্প্লিট আপ, সেটা কিন্তু ভেঙে যেতে লাগলো কিভাবে, ইনটু মেনি, মানে অনেক অংশে ভেঙে যেতে লাগলো। পারহ্যাপস, মানে সম্ভবত দে ইভেন ফরগট, তারা কি প্রায় মানে তারা এমনকি ভুলেও গিয়েছিল কি, যে দে অল বিলংড টু ওয়ান লার্জ ফ্যামিলি, তারা কিন্তু সবাই একটা ফ্যামিলির মধ্যেই বিলং ছিল, একটা ফ্যামিলির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তারপরে দেখুন দেয়ার ওয়ান ল্যাঙ্গুয়েজ বিকেম মেনি ল্যাঙ্গুয়েজেস, তাদের যে একটা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হয়ে উঠেছিল অনেক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হুইচ সিমড টু ডিফার গ্রেটলি ফ্রম ইচ আদার, যেটা কিনা একে অন্যদের থেকে পুরোপুরি আলাদা। ঠিক আছে, ব্যাপারটা তাহলে কি হলো, ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললো। তাহলে এখানে কি বলতে চাইছে দেখুন, এখানে ব্যাপারটা কি বলছে, এখানে বলতে চাইছে যে আরিয়ানস যারা তাদের মধ্যে কিন্তু একটা ডাইভার্সিটি সৃষ্টি হয়েছিল, তাই না? মানে এটা কনসিডার করা হয় বা এটা মনে করা হয় যে আরিয়ানদের যে ফ্যামিলি সেই ফ্যামিলিটা কিন্তু আস্তে আস্তে গ্রো করে, আস্তে আস্তে এক্সপ্যান্ড করে নিজে নিজেই, এবং তারপর তারা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ধীরে ধীরে সেটা ছড়ায়, সেইটা ছড়ানোর পর তারপরে কী হয়, তারা সেখানে নিজেদের যে তাদের যে ট্র্যাডিশন, তাদের যে ইউনিক ট্র্যাডিশন, সেই ইউনিক ট্র্যাডিশন বা হ্যাবিটের মধ্যে তারা কিন্তু বেড়ে উঠতে থাকে, তাই না? এমনকি তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু বিভিন্ন গ্রুপের যে ল্যাঙ্গুয়েজ, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ আরিয়ানদের যে গ্রুপ সৃষ্টি হয়ে গেছিলো সেই ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু কোনো সিমিলারিটি ছিল না, তাই না? আর কি এইভাবে কিন্তু তাদের মধ্যে এই যে ট্রুপসগুলো তৈরি হলো, এই ট্রুপসগুলোর মধ্যে কিন্তু একটা ডাইভার্সিটি তৈরি হয়। তাহলে এই জিনিসটা এখানে মূল বিষয় এটাই বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন কিভাবে এটাকে আমরা করছি। ফার্স্ট যে টাইটেলটা দিলাম, দেখুন টাইটেলটা কি দিলাম, এখানে টাইটেলটা দিলাম ডাইভার্সিটিস অ্যামং আরিয়ানস, মানে আরিয়ানসদের মধ্যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। ঠিক আছে, এবার দেখুন কিভাবে লিখছি এটাকে, আমি এটাকে এইভাবে লিখলাম, দেখুন কিভাবে লিখলাম, দেখুন এটাকে লিখলাম ইট ইজ কনসিডার্ড দ্যাট, মানে এটাকে কনসিডার করা হয় যে দি আরিয়ানস ফ্যামিলি, মানে আরিয়ানসদের ফ্যামিলি কি হয়েছিল, এক্সপ্যান্ডেড ইটসেলফ, নিজে নিজে বিস্তৃত হয়, টু দি ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড গ্র্যাজুয়ালি, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে বিভিন্ন জায়গায় এটা ধীরে ধীরে কি হয়, এক্সপ্যান্ড করতে থাকে, মানে বিস্তৃত হতে থাকে বা ছড়িয়ে পড়তে থাকে। তারপরে দেখুন দে ব্রট আপ দেয়ার, তারা সেখানে বেড়ে উঠতে থাকে উইথ দেয়ার ইউনিক ট্র্যাডিশনস অ্যান্ড হ্যাবিটস, তাদের যে ইউনিক মানে তাদের যে নিজস্ব ট্র্যাডিশন এবং নিজস্ব যে হ্যাবিট, মানে সেই পন্থাতেই কিন্তু তারা সেখানে বেড়ে উঠতে থাকে। ইভেন এমনকি দেয়ার ওয়াজ নো সিমিলারিটি অফ ল্যাঙ্গুয়েজেস অ্যামং দোজ ট্রুপস, সেই যে ট্রুপস, সেই যে দলে ভাগ হয়ে গেছিলো তারা, সেই ট্রুপসদের মধ্যে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের সিমিলারিটিও ছিল না। দাস এইভাবেই আর ডাইভার্সিটি বিটুইন দোজ গ্রুপস অফ দি আরিয়ানস ফ্যামিলি ক্রিয়েটেড, মানে এইভাবেই কিন্তু যে আরিয়ানসদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে যে বৈচিত্র্য সেটা কিন্তু আস্তে আস্তে মানে সেটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল কি হলো। তাহলে আপনাদের ফার্স্ট কী করতে হবে, বারংবার ভালো করে এই জিনিস যেই প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটাকে যতবার না আপনি মানে বুঝে একদম সামারাইজড করে একটা ম্যাপ তৈরি করতে পারছেন, ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনাকে বারংবার সেটাকে পড়তে হবে, তারপরেই কিন্তু একটা ভালো করে একটা টাইটেল দিতে হবে। কেন টাইটেলটা দেখেই কিন্তু যিনি খাতা দেখবেন তিনিই কিন্তু ভাববেন যে টাইটেল দেখে যে টাইটেল দেখেই কিন্তু মনে হবে যে ভিতরে কি লিখতে চলেছে। তো টাইটেলটা একটা কিন্তু নাম্বার ক্যারি করার একটা ভালো একটা পন্থা, যে টাইটেলটা কিন্তু আপনাকে ভালো করেই দিতে হবে, তারপরে আপনি ভিতরেরটাকেও অবশ্যই ভালো করে লিখবেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝাতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের এইটা কমপ্লিট হলো। আমরা এবার পরের যে ট্রান্সলেশনের প্যাসেজটা আছে সেটা একবার দেখব। আপনারা ফার্স্ট ভিডিওটাকে পজ করে ভালো করে ট্রান্সলেশনটা কয়েকবার পড়ে নিন প্যাসেজটা, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে এখানে, এখানে কি বলছে দেখুন, এখানে বলছে যে রাজা বলিলেন, মানে রাজা বলেছিলেন, এ বৎসর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না, তার মানে আর হইবে না, তার মানে এইভাবে লিখতে পারেন আপনি যে নো মোর, মানে আর হইবে না, তাই না, জীব বলি আর হইবে না, আরের যে ব্যাপারটা আসছে এই যে আর হবে না এই যে ব্যাপারটা, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন। দেখুন কিভাবে লিখছি আমি, দি কিং সেড, মানে রাজা বলেছিলেন, দেয়ার উইল বি নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস, মানে কোনো অ্যানিম্যালের কোনো জীবের আর বলি হবে না, নো মোর অ্যানিম্যাল, মানে আর যে কোনো অ্যানিম্যালের হবে না, সেটাকে কিন্তু আমি এইভাবে লিখলাম কি, নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস ইন দি টেম্পল, মানে মন্দিরে, ফর দিস ইয়ার অন, মানে এই ইয়ারের পরে অনটা কেন লিখলাম, কারণ এই বছর থেকেই বলছে, তাই কিন্তু লিখতে হবে যে ফ্রম দিস ইয়ার অন, মানে এই বছর থেকে কিন্তু আর কোনো জীবের বলি হবে না।
ঠিক আছে, ব্যাপারটা কিন্তু বোঝাতে পারলাম। তাহলে কি হলো, তাহলে আপনাকে কিভাবে এটাকে করা হচ্ছে, আপনাকে করা হচ্ছে এইভাবেই যে ফিউচার ইনডিফিনাইটের যে প্যাসিভ সেন্সটা আছে সেইভাবে কিন্তু দেখুন এই ডিরেক্ট স্পিচটা কিন্তু সেভাবেই লিখলাম, আর বাকি যেটা আছে সেটাকে কিন্তু পোস্ট ইনডিফিনাইটেই লিখলাম। দেখুন দি কিং সেট, যেহেতু এটা ডিরেক্ট স্পিচ তাই কিন্তু ডিরেক্ট স্পিচ যেরকমভাবে আছে সেইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে সভা শুদ্ধ লোক অবাক হইয়া গেল। দেখুন, সভা শুদ্ধ লোক অবাক হয়ে গেল, এই যে ব্যাপারটা, এর একটা এই যে অবাক হয়ে যাওয়ার ব্যাপার, মানে হঠাৎ কেউ একটা কথা বললো, সেই কথা বলার ফলে যদি কেউ মানে বাকরুদ্ধ হয়ে যায়, তাহলে তার একটা নির্দিষ্ট ফ্রেজ আছে, যে এই যে তার যে ফ্রেজটা সেটা হচ্ছে কি স্টাক ডাম্প, মানে কি এটাকে কিন্তু অবশ্যই প্যাসিভে লিখতে হবে, তাহলেই কিন্তু মানেটা ক্লিয়ার হবে, মানেটা কিন্তু স্পষ্ট হবে। তাহলে কি প্যাসিভে লিখতে হবে স্টাক ডাম্প, তার মানেই হচ্ছে কি বাকরুদ্ধ হয়ে যাওয়া, হঠাৎ কোনো কথা যেটা কিনা শকিং হয়ে যায়, শকিং হওয়ার পরে সে বাকরুদ্ধ হয়ে যায়, এরকম কোনো কথা হলে সেটা কিন্তু যে ফ্রেজটা ইউজ করা হয় সেটা হলো প্যাসিভে লিখতে হবে স্টাক ডাম্প, মানে টু বি স্টাক ডাম্প। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে হয়, সেইভাবে কিন্তু লিখলাম। দেখুন, সভা শুদ্ধ লোক অবাক হয়ে গেল, তার মানে সভা শুদ্ধ লোক বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, তার মানে আপনাকে প্যাসিভে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ, সেইভাবেই কিন্তু লিখলাম। দেখুন, সাবজেক্টটাকে কিরমভাবে চুজ করলাম, দেখুন দি হোল মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি। ঠিক আছে, এই যেহেতু এখানে মেম্বার্স হয়েছে প্লুরাল, তাই আমি এখানে ওয়্যার দিলাম। ঠিক আছে, অ্যাসেম্বলির সঙ্গে কিন্তু ওয়্যার অ্যাসোসিয়েটেড নয়, ওয়্যারটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই মেম্বার্সের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। তাহলে কি হলো, মেম্বার্স ব্যাপারটা কিন্তু সেজন্য ওয়্যার দিলাম। তাহলে কি হলো, দি হোল মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি ওয়্যার স্টাক ডাম, মানে কি সভাশুদ্ধ লোক অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, বোঝাতে পারলাম। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে রাজভ্রাতা নক্ষত্ররায়ের মাথা চুল পর্যন্ত দাঁড়াইয়া গেল। এই যে চুল দাঁড়াইয়া গেল, এটারও একটা নির্দিষ্ট ফ্রেজ আছে। এই ফ্রেজটা কিভাবে লিখছি দেখুন, এইভাবে লিখলাম। দেখুন কি বলছে, এই যে টু স্ট্যান্ড অন এন্ড, এখানে এইভাবে লিখতে হবে, এই যে ইট মেড, এই যে মেড টু স্ট্যান্ড অন এন্ড, তার মানেই কিন্তু এই চুল দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটাই কিন্তু বোঝানো হয়। দেখুন, সেইভাবে বলা হচ্ছে ইট মেড কিংস ব্রাদার নক্ষত্র রয়্যালস হেয়ার টু স্ট্যান্ড অন এন্ড। ঠিক আছে, তাহলে কি হলো, মেড হেয়ার টু স্ট্যান্ড অন এন্ড, তার মানে হচ্ছে চুল দাঁড়াইয়া যাওয়া। ঠিক আছে, সেইভাবে কিন্তু লিখছি। তাহলে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটেই লিখলাম যে চুল দাঁড়িয়ে গিয়েছিল, সেই জন্যই কিন্তু এরকম লিখলাম যে কি ইট মেড। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে ইট মেড, কি মেড করলো, এটা মেড করলো এটাই, যে ফ্রেজ হিসেবে যেটা লিখছি, ইট মেড নক্ষত্র রয়্যালস হেয়ার টু স্ট্যান্ড অন এন্ড, তার মানে কি চুল দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিন্তু দুটো ফ্রেজের কথা কিন্তু বললাম, এই দুটো মানে এই যে দুটো ইউজেস, এটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে রঘুপতি বলিলেন, তাহলে রঘুপতি বলেছিলেন পাস্ট ইনডিফিনাইট, আমি একই স্বপ্ন দেখিতেছি। এই যে অনেকে এই একই স্বপ্ন দেখিতেছি, এটা কিন্তু ডিরেক্টলি করে ফেলছেন, মানে ডিরেক্টলি লিখছে কি, এই যে সেন্সটাকে না ধরে আপনি যেরকমভাবে লেখাচ্ছেন সেইভাবেই লিখে ফেলছেন, এইভাবে কিন্তু লিখবেন না। আমি একই স্বপ্ন দেখেছি, এর সেন্সটাকে একটু ধরুন, যে আমি একই স্বপ্ন দেখেছি মানে কি, তার মানে আমি কি স্বপ্ন দেখছি, মানে রাজার কথা শুনে রঘুপতি বলছে কি আমি কি স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখেছি, এরকম কিন্তু নয়। মানে যেন মনে হচ্ছে আপনি যখন লিখছেন যে তিনি কিন্তু সত্যি সত্যি স্বপ্ন দেখছে, এরকমটা নয়, এরকমটা কিন্তু মনে হচ্ছে, কিন্তু সে তো সত্যি সত্যি স্বপ্ন দেখছে না, তার কাছে সেটা স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই এটা এরকম হওয়া উচিত যে আমি কি স্বপ্ন দেখছি, এরকমটা কিন্তু হওয়া উচিত। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কি বলতে চাইছি। আচ্ছা, সেইভাবে কিন্তু করছি। দেখুন কিভাবে করলাম, বলছে কি রঘুপতি বলিলেন, তাহলে রঘুপতি সেট, মানে রঘুপতি বলেছিলেন আমি কি স্বপ্ন দেখছি, তার মানে কি অ্যাম আই ড্রিমিং, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখুন, আর যদি আমি বলতাম আমি স্বপ্ন দেখছি, তাহলে আমি কিভাবে লিখতাম, আই অ্যাম ড্রিমিং, এরম লিখতাম। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ করছি, তাই অ্যামটাকে আমি ফার্স্টে দেবো, তাই লিখলাম অ্যাম আই ড্রিমিং, মানে আমি কি স্বপ্ন দেখছি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে, এখানে বলছে রাজা বলিলেন, মানে রাজা বলেছিলেন পাস্ট ইনডিফিনাইট, না ঠাকুর এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম। এই যে এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, এটাকে কিন্তু আপনাকে অবশ্যই ওই পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন, কারণ কি দেখুন সময়ের ব্যাপারটা বলছে না, এতদিন ধরে আমরা দেখছিলাম, তাহলে এতদিন ধরে সময়ের ব্যাপারটা আসছে, তাহলে সময়ের ব্যাপার কখন আসে, পারফেক্ট কন্টিনিউয়াসে আসে, তাই না। তাহলে কিন্তু এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, মানে এতদিন আমরা স্বপ্ন দেখছিলাম, তার মানে এতদিন ধরে দেখছিলাম, সময়ের ব্যাপারটা আসছে, তাহলে কিন্তু আপনাকে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। আজ আমাদের চেতনা হইয়াছে। দেখুন এটাকে কিভাবে লিখলাম, এটাকে এইভাবে লিখলাম। দেখুন, দি কিং সেড, রাজা বলেছিলেন, না ঠাকুর মানে কি নো প্রিস্ট। তাহলে দেখুন তারপরে কি পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উই হ্যাভ বিন ড্রিমিং
ফর সো লং, যেহেতু অনির্দিষ্ট একটা সময় তাই আমি ফর লিখেছি, নাহলে কিন্তু সিন্স লিখতাম নির্দিষ্ট হলে। ফর সো লং মানে এতদিন ধরে, ঠিক আছে। তারপরে দেখুন আজ, তাহলে এই সেন্টেন্সটা কীভাবে করলাম, এই যে উই হ্যাভ বিন ড্রিমিং ফর সো লং, এই সেন্টেন্সটা কীভাবে করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করলাম। তারপরে দেখুন আজ আমাদের চেতনা হইয়াছে, তার মানে কি আজ আমরা চেতনা পেয়েছি, জাস্ট সবে মাত্র পেয়েছি, তাহলে আপনাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট লিখতে হবে। সেইভাবেই কিন্তু লিখছি। দেখুন টুডে উই হ্যাভ রিগেন্ড মানে পেয়েছি কি, কনসাসনেস মানে কি হলো, চেতনা। তাহলে দেখুন এটা কিন্তু এই যে সেন্টেন্সটা লিখলাম এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেই লিখলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে, এখানে বলছে একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়েছিলেন। তাহলে মা আমাকে দেখা দিয়েছিলেন একটি বালিকার মূর্তি ধরিয়া, তার মানে কি, বা একটি বালিকার ছদ্মবেশে দেখা দিয়েছিলেন, তাই না? তাহলে সেইভাবেই কিন্তু আমাকে লিখতে হবে। দেখুন কিভাবে লিখছি, এটাকে এইভাবে লিখছি। দেখুন মা দেখা দিয়েছিলেন মানে দেবী দেখা দিয়েছিলেন, তাহলে কি গডেস, দেখা দিয়েছিলেন মানে উপস্থিত হয়েছিলেন, পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে। অ্যাপিয়ার্ড উপস্থিত হয়েছিলেন, ভার্বের সেকেন্ড ফর্ম। বিফোর মি আমার সামনে, কিভাবে, একটা মেয়ে ছদ্মবেশে, তাহলে ইন দি ডিসগুইজ অফ আ গার্ল, মানে ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশ, তাহলে ইন দি ডিসগুইজ অফ আ গার্ল মানে একটা মেয়ের ছদ্মবেশে, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম বোঝা গেল, পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু ইউজ করলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তিনি বলিয়া গিয়াছেন, মানে মানে গডেসের কথা বলা হচ্ছে, তাহলে সি এখানে আপনি লিখতে পারেন করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না। এই যে তাহার জীবের, আপনি এখানে অফ সোল কিন্তু লিখতে পারেন, মানে তাহার জীবেরটাকে কিন্তু আপনি সোল হিসেবেও কিন্তু লিখতে পারেন। দেখুন কিভাবে কি লিখছি, সি অলসো সেড মানে তিনি আরও বলেছিলেন, তিনি বলিয়া গিয়াছেন মানে কি তিনি আরও বলিয়েছিলেন, এভাবেও লেখা যায়, ঠিক আছে। এবার দেখুন কিভাবে লিখছি, করুণাময়ী জননী হয়ে মানে কি বিইং আ মার্সিফুল মাদার, মানে বিইং আ মার্সিফুল মাদার, করুণাময়ী মা হয়ে, সি ক্যান নো লঙ্গার সি সে আর দেখতে চায় না বা দেখতে চান না কি, দি ব্লাড অফ হার সোল, তার মানে কি তাহার জীবের রক্ত, মানেই এইভাবে লিখলাম কি তাহার জীবের রক্ত, তার মানে দি ব্লাড অফ হার সোল, তার জীবের রক্ত, তার আত্মার রক্ত, তার মানেই হচ্ছে তার জীবের রক্ত, ঠিক আছে। এই যে ক্যান নো লঙ্গার সি মানে তিনি আর দেখতে চান না, ঠিক আছে, ঠিক আছে, বা দেখতে পারেন না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে লিখলাম। দেখুন কিভাবে আরেকবার বলি এটাকে, দেখুন সি অলসো সেড তিনি বলিয়া গিয়াছেন মানে তিনি আরও বলেছিলেন, বিইং আ মার্সিফুল মাদার মানে একজন জননী হিসাবে, একজন মা হিসাবে, সি ক্যান নো লঙ্গার সি তিনি আর দেখতে পারেন না কি, দি ব্লাড অফ আর সোল, দি ব্লাড অফ আর সোল মানেটা কি হলো, এই জীবের রক্ত, তাহার জীবের রক্ত, তার মানেই হচ্ছে তার আত্মার রক্ত, তার আত্মা থেকেই সব সৃষ্টি হয়েছে, তাই এইভাবে লিখলাম কি দি ব্লাড অফ আর সোল, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে, এখানে বলছে দেখুন কি, এখানে বলছে রঘুপতি কহিলেন মা তবে এতদিন ধরিয়া, এই যে এতদিন ধরিয়া আবার সময় বোঝাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছেন কি করিয়া, তাহলে কিন্তু সেটাকে আবার কিন্তু আপনাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। দেখুন কিভাবে করলাম এটাকে, রঘুপতি কহিলেন তার মানে কি রঘুপতি সেট বা রঘুপতি টোল্ডও লিখতে পারেন আপনি, পাস্ট ইনডিফিনাইট। তারপরে দেখুন ডিরেক্ট যেটা সেটাকে কিভাবে লিখছি, দেখুন মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছে কি করিয়া, তার মানে বাট হাউ ইজ ইট মানে কিভাবে, হাউ ইজ ইট দ্যাট এটা কিভাবে সি হ্যাজ বিন ড্রিঙ্কিং, দেখুন সি হ্যাজ বিন ড্রিঙ্কিং কিভাবে করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, এতদিন ধরিয়া বলেছে না সেই জন্যই করছি কি, সি হ্যাজ বিন ড্রিঙ্কিং দি ব্লাড অফ হার সোল, তার জীবের রক্ত পান করে আসছে ফর সো লং এতদিন ধরে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এই যে হাউ ইজ ইট দ্যাট মানে তবে কিভাবে, ঠিক আছে, হাউ ইজ ইট দ্যাট সি হ্যাজ বিন ড্রিঙ্কিং, কীভাবে, তাহলে কী হলো ব্যাপারটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে, এখানে বলছে রাজা কহিলেন, তার মানে একই ব্যাপার, পাস্ট ইনডিফিনাইট, না পান করেন নাই, তার মানে সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে নেই, সাবজেক্টটাকে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। দেখুন কিভাবে করছি, এই যে রাজা কহিলেন দি কিং সেট না পান করেন নাই, তাহলে কিন্তু এখানে সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টটাকে নিয়ে আসুন, নাটাকে ফার্স্ট লিখে দিন নো, তারপরে পান করেন নাই মানে কি তিনি পান করেন নাই, তাহলে সি ডিড নট ড্রিঙ্ক, পাস্ট ইনডিফিনাইট লিখলাম। আবার সেই একই নিয়ম যে পাস্ট ইনডিফিনাইটে যখন নেগেটিভ হচ্ছে, যেহেতু আমি ডিড নিয়ে আসছি তাই এটা কিন্তু সেকেন্ড ফর্ম হবে না, এটা কিন্তু ফার্স্ট ফর্মই হবে, এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভের নিয়ম।
ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে তোমরা যখন রক্তপাত করিতে তখন তিনি মুখ ফিরিয়া থাকিতেন। দেখুন এই যে ব্যাপারটা বলছে এখানে, আহ, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইউজ অফ উড মানে উডের যে ব্যবহারটা, সেটা কিন্তু এখানে ইউজটা করতে হবে আপনাকে। মানে ইউজ অফ উডটা কখন হয়, যখন কিনা কোনো পাস্ট রিপিটেড অ্যাকশন বা পাস্ট রিপিটেড হ্যাবিট বোঝায়, তখন কিন্তু আপনাকে উড ইউজ করতে হয়। তাহলে দেখুন, যখন রক্তপাত করতো তখন মুখ ফিরিয়া থাকি, তাহলে কি এটা একটা পাস্টের ব্যাপার, এবং এটা হ্যাবিট, পাস্টের হ্যাবিট বা পাস্টের একটা রিপিটেড অ্যাকশনের কথা বলছে, তাহলে কিন্তু আপনাকে উডটাকে ইউজ করতেই হবে। সেইভাবেই কিন্তু করলাম। দেখুন কিভাবে এটাকে করলাম। দেখুন এই যে কে মুখ ঘুরিয়ে থাকতো, তিনি, মানে দেবীর কথা বলা হচ্ছে, তাহলে সি উড টার্ন অ্যাওয়ে, উডের পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এটা নিয়ম। তাহলে সি উড টার্ন অ্যাওয়ে হার ফেস, মানে তিনি মুখ ঘুরিয়ে থাকতেন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে উডটা কীরকমভাবে মানেটা হচ্ছে, সি উড টার্ন অ্যাওয়ে হার ফেস, তিনি তার মুখ ঘুরিয়ে থাকতেন। এই উডটা কিভাবে ব্যবহার হচ্ছে, যে কি পাস্ট রিপিটেড একটা অ্যাকশন বা পাস্ট রিপিটেড হ্যাবিট বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু উডটা আমরা ব্যবহার করছি। কখন, ওয়েন ইউ ব্লিড, মানে যখন তোমরা রক্তপাত ঘটাতে, এটা কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ করলাম। ফার্স্ট ফর্ম কিন্তু BLEED ব্লিড, আর সেকেন্ড ফর্ম এইটা BLED। তাহলে কি লিখলাম, এইটাকে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা কি আছে একটু দেখুন। এখানে বলছে রঘুপতি বলিলেন, মানে রঘুপতি সেট, মহারাজ মানে ইয়োর ম্যাজেস্টি, রাজকার্য মানে রয়্যালটি, রাজকার্য আপনি ভালো বুঝেন, মানে ইউ আন্ডারস্ট্যান্ড দি রয়্যালটি ওয়েল, তাই না? রাজকার্য আপনি ভালো বুঝেন, মানে ইউ আন্ডারস্ট্যান্ড দি রয়্যালটি ওয়েল, একদম প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে। কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না, তার মানে পূজা সম্পর্কে আপনি কিছু জানেন না, সেই একই রকম ফার্স্ট ইনডিফিনাইটে লিখতে হবে আপনাকে। দেখুন এটাকে কিভাবে করলাম, এটাকে এইভাবে করলাম। দেখুন, রঘুপতি সেট ইয়োর ম্যাজেস্টি, মানে মহারাজ, ইউ আন্ডারস্ট্যান্ড রয়্যালটি ভেরি ওয়েল, আপনি রয়্যালটি মানে রাজকার্য ভালোভাবেই বোঝেন, বাট ইউ নো নাথিং, আপনি কিছুই জানেন না, অ্যাবাউট ওয়ার্শিপ, মানে পূজা সম্পর্কে আপনি কিছুই জানেন না। ইউ নো নাথিং মানে আপনি কিছুই জানেন না, প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু লিখছি। দেখুন ভালো করে ব্যাপারটা, এই যে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম দিলাম, তারপরে দেখুন এখানেও সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম দিলাম, এইভাবেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হলো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, পরের সেন্টেন্সটা তাহলে একটু দেখি। দেখুন কি বলছে। এখানে বলছে দেবীর যদি ইহাই ইচ্ছা হইতো আমি আগে জানিতে পারিতাম। তাহলে দেখুন সেই কিন্তু একই ব্যাপারটাই বলছে, আগেই জানিতে পারিতাম। এই যে ব্যাপারটা উড হ্যাভের একটা ব্যবহার আছে। উড হ্যাভ মানে কি, উড হ্যাভ মানে হচ্ছে কি, আমরা কখন উড হ্যাভ এটা ব্যবহার করি, যখন কিনা কোনো কন্ডিশনাল টক বোঝায়, মানে কন্ডিশনাল কথা বোঝায়, যেটা কিন্তু আগে কখনো পাস্টে হয়নি, মানে পাস্টে ঘটেনি, কিন্তু বর্তমানে আমরা তার সম্পর্কে একটা ডিসিশন বা থিঙ্কিং দিচ্ছি। সেরকম কোনো ঘটনা হলে আমাদেরকে কিন্তু উড হ্যাভ ব্যবহার করতে হয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম, যে পাস্টের কোনো ঘটনা, সেটা কিনা কন্ডিশনাল একটা কেস, এবং সেই সম্পর্কের চিন্তাধারা আমরা বর্তমানে থেকে তার ডিসিশনটা দিচ্ছি, সেরকমটাই দেখুন মানেটা বোঝাচ্ছে এখানে। কি, দেবীর যদি ইহাই ইচ্ছা হইতো আমি আগেই জানিতে পারিতাম, তাহলে আমি এখন আগে জানিতে পারতাম, মানে আমি এখন সেটা দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে সেই চিন্তাটা করছি, সেই ডিসিশনটা দিচ্ছি, তাহলে কিন্তু আপনাকে এখানে উড হ্যাভ এর ব্যবহারটা করতে হবে। সেইভাবে কিন্তু করলাম। দেখুন এখানে কিভাবে করলাম, ইফ ইট ওয়াজ গডেস উইশ, যদি এটা দেবীর ইচ্ছা হতো, আই উড হ্যাভ নোন আর্লিয়ার, আমি সেটা আগে জানিতাম। দেখুন সেভাবেই কিন্তু করলাম। আই উড হ্যাভ মানে কি, আমি আগেই সেটা আই উড হ্যাভ নোন, এখানে উড এর পরে হ্যাভ বসেছে বলে তাই কিন্তু এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আই উড হ্যাভ নোন আর্লিয়ার মানে আমি আগেই সেটা জানিতাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এবার দেখুন পরের সেন্টেন্সটা কি আছে। এখানে বলছে রাজা বলিলেন, মানে রাজা বলেছিলেন, হৃদয়ে যার কঠিন হইয়া গিয়াছে দেবীর কথা সে শুনিতে পায় না। তাহলে দেখুন কিভাবে এটাকে করছি। দি কিং সেট মানে রাজা বলেছিলেন, পাস্ট ইনডিফিনাইটে করলাম। এবার দেখুন এখানটা সবার একটু ভুল হচ্ছে, এই লিঙ্কারটা ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারছে না। আমি কি করলাম দেখুন, হি হুজ হার্ট ইজ হার্ডেন্ড, এই হার্ডেন্ড মানে হচ্ছে মানে HARDEN, হার্ডেন মানে হচ্ছে কোনো কিছুকে শক্ত করা, কিন্তু এটাকে আমি কি করলাম, প্যাসিভ করে লিখলাম। তাহলে কি হলো, শক্ত করা হয়েছে। তার মানে কি, হি হুজ হার্ট ইজ হার্ডেন্ড মানে যার হৃদয় শক্ত হয়ে গেছে, প্যাসিভ করলাম, ক্যান নট হিয়ার দি গডেস,
সে মানে দেবীর কথা শুনতে পায় না। কিন্তু অনেকে কি করছে, এই হুজটাকে কি করছে, গডেসের পরে দিচ্ছে, কিন্তু তখন হুজটা কিন্তু গডেসকেই কিন্তু রেফার করছে, তখন কিন্তু আর হিকে রেফার করছে না, তাই না? তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে, হুজটাকে কিন্তু আপনাকে হি এর পরেই লিখতে হবে। কেন? কারণ হুজটা কিন্তু হিকেই রেফার করছে। দেখুন, হি, সে, হুজ হার্ট ইজ হার্ডেন্ড, সে যার হার্টটা, যার হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, কঠিন হয়ে গিয়েছে, সেই ক্যান নট হিয়ার দি গডেস, সেই দেবীকে শুনতে পায় না। তাহলে এখানে সে ব্যাপারটা কিন্তু হিকে রেফার করছে, তাই কিন্তু গডেসের পরে কিন্তু হুজ দিলে এই কিন্তু হবে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাদের এই ট্রান্সলেশনের প্যাসেজটা এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা আমাদের যে লাস্ট যে প্রেসিটা আছে সেই প্রেসিটা দেখব। দেখুন, আপনারা ফার্স্ট কি করবেন, ভালো করে এটাকে কয়েকবার এটাকে পড়ে ভালো করে মানে বোঝার চেষ্টা করুন। একদম যতক্ষণ না আপনি ব্রেন ম্যাপ তৈরি করতে পারছেন ততক্ষণ এটাকে বারংবার বারংবার পড়ুন। পড়ার পরে তারপরে আমরা এটাকে মানে বোঝানোর একটু চেষ্টা করছি। দেখুন কি বলছে এটাকে। এটা বলছে, দেখুন, ইট ইজ ট্রু, এটা সত্য যে, কি সত্য? সত্য এটাই হলো যে আ সেন্স অফ ডিউটি, সেন্স মানে একটা সেন্স, কিসের সেন্স? ডিউটি মানে দায়িত্বর যে সেন্স, সেইটা মে অ্যাট টাইমস রেন্ডার ইট, কখনো কখনো এটাকে পরিণত করে নেসেসারি, প্রয়োজনীয়তা হিসাবে, ফর ইউ, তোমার কাছে, টু ডু দ্যাট হুইচ ইজ ডিসপ্লিজিং টু ইউর কম্পেনিয়ন্স, মানে তোমার বন্ধুরা কোন বিষয়টাতে তারা অপছন্দ হচ্ছে, কোন বিষয়টা তাদের কাছে অপছন্দকর মতো মনে হচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমার কাছে কখনো কখনো প্রয়োজনীয় হয়ে ওঠে তোমার সেন্স অফ ডিউটির মধ্যে। এটা কিন্তু সত্য, সেই লাইনটাই কিন্তু এখানে মানেটা বোঝালো। ঠিক আছে, তারপরে দেখুন, বাট ইফ ইট ইজ সিন দ্যাট, কিন্তু এরকমটা যদি দেখা যায় যে ইউ হ্যাভ আ কাইন্ড অফ স্পিরিট, তোমার একটা স্পিরিট, তোমার যে মানে স্পিরিট আছে সেটা কিনা কাইন্ড, যদি এরকম দেখা যায় যে তোমার মধ্যে একটা কাইন্ড স্পিরিট আছে, তোমার কাছে একটা দয়ালু হৃদয় আছে তোমার কাছে, দ্যাট ইউ আর অ্যাভাব সেলফিশনেস, যে তুমি সেলফিশনেসের ঊর্ধ্বে, মানে তুমি স্বার্থপরতার ঊর্ধ্বে, দ্যাট ইউ আর উইলিং টু মেক স্যাক্রিফাইস, যে তুমি ইচ্ছুক কিসে, স্যাক্রিফাইস করতে ইচ্ছুক, অফ ইউর ওন পার্সোনাল, তোমার নিজের ব্যক্তিগত চাহিদা, পার্সোনাল কনভেনিয়েন্সেস, তোমার ব্যক্তিগত যে চাহিদা সেইগুলোকে, কিসের জন্য? টু প্রমোট দি হ্যাপিনেস অফ ইউর কম্পেনিয়ান্স, তোমার কম্পেনিয়ান্সদের যে হ্যাপিনেস সেটাকে প্রমোট করার জন্য, সেটাকে আরও বেশি করে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য, তুমি যখন নিজের চাহিদাগুলোকে স্যাক্রিফাইস করতে পারো, এইগুলো যদি তোমার মধ্যে দেখা যায়, ইউ উইল বি নেভার ইন ওয়ান্ট অফ ফ্রেন্ডস, এই ওয়ান্ট অফ মানে হচ্ছে কি, অভাব। ঠিক আছে, তাহলে কি, ইউ উইল বি নেভার ইন ওয়ান্ট অফ ফ্রেন্ডস, তাহলে তুমি কখনোই বন্ধু ওর অভাবে ভুগবে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ইউ মাস্ট নট রিগার্ড ইট অ্যাজ ইউর মিসফরচুন বাট ইউর ওন ফল্ট, এটা তোমার দুর্ভাগ্য হিসেবে কখনোই ভাববে না, এটাকে কিভাবে ভাববে তোমার নিজের দোষ হিসেবে ভাববে। এই যে বাটের ব্যাপারটা কিন্তু এখানে নেগেটিভ সেন্স কিন্তু বোঝায়, বাট দিয়ে যে ব্যাপারটা, গ্রামারের যে ইউজটা কিন্তু নেগেটিভ সেন্স বোঝায়। ঠিক আছে, দেখুন, ইউ মাস্ট নট রিগার্ড ইট অ্যাজ ইউর মিসফরচুন, আপনি এটাকে নিজের দুর্ভাগ্য হিসেবে ভাববেন না, বাট ইউর ওন ফল্ট মানে নিজের কি হিসেবে ভাববেন, ফল্ট হিসেবে ভাববেন, নিজের দোষ হিসেবে ভাববেন। হোয়েন, যখন, আদার্স ডু নট লাভ ইউ, ইট ইজ নট বিউটি, ইট ইজ নট ওয়েলথ দ্যাট উইল গিভ ইউ ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুরা যখন তোমাকে ভালোবাসবে না, এটা কিন্তু কোনো সৌন্দর্য নয় বা এটা কিন্তু ওয়েলথ নয় যে তুমি তার দ্বারাই কিন্তু বন্ধু পাবে। কিভাবে বন্ধু পাবে? তোমার হৃদয়ের, ইউর হার্ট মাস্ট গ্লো উইথ কাইন্ডনেস, তোমার হার্টকে গ্লো হতে হবে কাইন্ডনেসের দ্বারা, মানে তোমার হৃদয়ে এত পরিমাণ কাইন্ডনেস থাকবে যে তোমার হার্ট সেই কাইন্ডনেসের জন্য গ্লো হতে থাকবে, চকচক করতে থাকবে সেই কাইন্ডনেসে। ইফ ইউ উড অ্যাট্রাক্ট টু ইয়োর সেলফ, তুমি যদি এই জিনিসটার মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে পারো তাহলে কিন্তু তোমার এই জিনিসটা পাওয়া সম্ভব। দি লাভ অ্যান্ড এস্টিম অফ দোজ, মানে তাদের ভালোবাসা, তাদের আস্থা বিশ্বাস পাওয়া সম্ভব, অফ দোজ উইথ হুম ইউ লিভ, যাদের সঙ্গে তুমি থাকো তাদের থেকে এই জিনিসটা তুমি তখন পেতে সম্ভব। তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে কিন্তু বলতে চাইছে যে ফ্রেন্ডশিপ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু সেলফিশনেসের বাইরে, সেলফিশনেসের মধ্যে পড়ে না। ঠিক আছে, তার মানে কি, এখানে বলছে আর যে বিষয়টা সেটা হচ্ছে কি, একটা যে পার্সন যে কিনা সেলফিশ, সে কিন্তু কখনোই, মানে সে কিন্তু সর্বদাই বন্ধুত্বের অভাবে কিন্তু ভোগে।
এবং তার জন্য কিন্তু সে নিজেই দায়ী। কিন্তু যে কিনা এমন একজন ব্যক্তি যে কিনা নিজের সমস্ত কিছু অন্যের দরকারের জন্য, অন্যের প্রয়োজনে সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত, সে কিন্তু কখনোই বন্ধুত্বের অভাবে ভোগে না। সেটাই কিন্তু এখানে বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন আমরা কিভাবে এটাকে করলাম। আমরা এইভাবে ফার্স্ট একটা টাইটেল দিলাম কি, ফ্রেন্ডশিপ ইজ বিয়ন্ড অফ সেলফিশনেস। মানে ফ্রেন্ডশিপ কিসের বাইরে? সেলফিশনেসের বাইরে। মানে সেলফিশনেসের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপটা পড়ে না, ঠিক আছে? তারপর দেখুন কিভাবে এটাকে করছি। এটাকে এইভাবে করলাম, দেখুন কি বলছে এখানে। করলাম আ পার্সন, একজন ব্যক্তি, হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ, যে তার জীবনকে স্যাক্রিফাইস করে অ্যাট দি অল্টার অফ আদার্স নিডিংস। মানে অন্যদের চাহিদা পূরণের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে নিজে, ঠিক আছে? তারপরে দেখুন নেভার ফিলস, কখনোই কি করে না? ফিল করে না দি ওয়ান্ট অফ ফ্রেন্ডস, মানে বন্ধুত্বের অভাব কখনোই ফিল করে না, ঠিক আছে? তাহলে কি, যে নিজের জীবনকে অন্যদের চাহিদা পূরণের তাগিদে নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত, সে কিন্তু কখনোই বন্ধুত্বের অভাব কিন্তু উপলব্ধি করে না, ঠিক আছে? তারপরে দেখুন বাট আ সেলফিশ পারসন, কিন্তু একজন সেলফিশ মানুষ অলওয়েজ সাফার, সর্বদাই ভোগে, কিসে ভোগে? ফ্রম দি ল্যাক অফ ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডসদের অভাবে ভোগে। অ্যান্ড হি ইজ অনলি রেসপন্সিবল ফর ইট, এবং সেই কিন্তু এর জন্য দায়ী, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? সেই একই কথা, যখনই আপনি প্রেসি করতে চাইছেন, তখন আপনাকে বারংবার প্রেসিটাকে বারংবার ভালো করে পড়তে হবে। পড়ার পরে সঙ্গে সঙ্গে ৪-৫ বার পড়ার পরে আপনার নিজের থেকেই একটা, যখন মানেটা বুঝে আপনি পড়বেন, যখনই আপনি মানে বুঝতে পারছেন পুরো সলিডভাবে, তখনই কিন্তু আপনার মনে একটা একটা ম্যাপ তৈরি হবে যে আপনি এই বিষয়টাই বলতে চাইছেন। তখনই আপনি সেই বিষয়টাকে একটা আলাদাভাবে একটা শেপ দিন। শেপ দিয়ে তারপরেই কিন্তু একটা টাইটেল তৈরি করুন। তারপরেই কিন্তু সেইটাকে নিজের ভাষায় গুছিয়ে লিখুন। এইভাবে কিন্তু প্রেসিটা হয়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আজকে আমাদের এই যে ভিডিওটা, এখানে এই পর্যন্ত ভিডিওটা ছিল। আজকে এই পর্যন্ত এখানেই। আপনাদের যদি মনে হয় যে আপনাদের পরীক্ষার জন্য আমাদের চ্যানেল থেকে আপনারা প্রচণ্ড পরিমাণে হেল্প পাচ্ছেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। তাহলে আমরা আরও নতুন করে এত এফর্টস দিয়ে ভিডিও বানানোর আরও উদ্যম পাই। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।